আপনি মিস্টার আদিক রয়, ওটিএলের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর। আপনার জার্নিটা কিভাবে শুরু করেছিলেন? জার্নি স্টার্ট হয়েছিল 2014-তে। নর্মাল একটা কার রেন্টাল সার্ভিস। খুব বেশি হলে কত হবে, আমাদের কাছে 10-12টা গাড়ি ছিল, কিছু ছোটো কর্পোরেটস ছিল কার রেন্টাল ব্যবসা। ডে বাই ডে উই হ্যাভ প্রোগ্রেস। তারপরে কিছু 2014 তো আপনি তো কার রেন্টাল শুরু করলেন, তার আগে তো নিশ্চয়ই কোনো না কোনো ব্যবসার, মানে ওখানেই ব্যবসার হাতে করি না? না না, তার আগেও আছে আমাদের, আরও কিছু ব্যবসা রয়েছে, কিছু রিয়েল এস্টেট বিজনেস আছে। মানে আপনি বিজনেস ফ্যামিলিতেই আপনার জন্ম? ছোটোবেলা থেকেই ব্যবসায়িক ফ্যামিলিতেই। আচ্ছা, বাবার সূত্র ধরে আপনি ব্যবসায় ঢুকে যান? হ্যাঁ, আফটার স্কুল কলেজে তারপরে টাকা পয়সা ইনকাম করার যে ব্যাপারটা, সেটা ছোটোবেলা থেকেই ছিল, যেহেতু বিজনেস ফ্যামিলি থেকে বড়। তারপরে আপনি 2014-তে আপনার ওটিএল আমাদের ট্রান্সপোর্ট ডিভিশন বা ট্রান্সপোর্ট অফিস চালু হলো, আস্তে আস্তে প্রোগ্রেস হয়েছে। স্টার্ট আপ আমরা 2 এমপ্লয়ি নিয়ে করেছিলাম, এবার আজকের ডেটে উই হ্যাভ মোর দ্যান 55 এমপ্লয়িজ ইন হাউস। 2014-তে 2টো এমপ্লয়ি? 2টো এমপ্লয়ি স্টার্ট হয়েছিল, 55? এখন অব্দি 55 কমপ্লিট। অনেক কর্পোরেটস আসছে, অনেক কর্পোরেটে আমরা সার্ভিস দিচ্ছি, অনেক হোটেলসে সার্ভিস দিচ্ছি। অফকোর্স আমাদের যে ক্যাব সার্ভিস আমরা যেটা লঞ্চ করেছি, খুব শীঘ্রই আমাদের কলকাতাতে চালু হয়ে যাবে। কিছু পারমিশনের জন্য আটকে ছিল, অ্যান্ড হোপফুলি এবার স্টেট গভর্নমেন্ট অ্যালাউ করবে। সো নেক্সট মান্থ থেকে এই জিনিসটা চালু হচ্ছে। আফটার ক্যাব সার্ভিস স্টার্ট অন, আরও এমপ্লয়ি বাড়বে, আরও ড্রাইভার্স তো আছেই, এত বেকার ছেলে ড্রাইভার আমাদের কাছে এখন 200-250 উপরে ড্রাইভার্স আছে। 200-250 উপর ড্রাইভার্স? আপনাদের এটার ইউএসপি কি? ধরুন মার্কেটে আপনাদের আরও কম্পিটিটরের তো রয়েছে অবভিয়াসলি, তো এর ইউএসপি ওদের থেকে আলাদা কি করে? যে কোনো জিনিসে কথায় বলা হয় যে কোনো নতুন স্টার্ট আপ বা নতুন কিছু লঞ্চ করবার আগে কম্পিটিটর থেকে কিছু আলাদা ভাবনা চিন্তা করে লঞ্চ করতে হয়। সেটাই আমরা করেছি। 2016 অগস্টে যে আমরা প্রেস মিট করেছিলাম, তখনও বলেছি আজকের ডেটে আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে আলাদা আলাদা অপারেটার্স। আমরা মোবাইলের থ্রু দিয়ে জেনারেলি গাড়ি পেয়ে যাই বাড়ির সামনে, বাট সেটা আস্তে আস্তে দিনকে দিন দেখা যাচ্ছে কোয়াইট মাচ অফ এক্সপেন্সিভ হয়ে গেছে। ডিউ টু নন অ্যাভেবিলিটি অফ কার্স, কোম্পানি আস্তে আস্তে হিডেন চার্জেস চার্জ করা স্টার্ট করে। তো আমরা এটাই ইউএসপি আছে যে আমাদের যত সার্ভিস আমরা কলকাতাতে চালু করছি, যেটা এটা কোনো রকমের সার্চ চার্জ, যেটা এখন রাইট নাও মার্কেটে খুব হ্যাপনিং জিনিস। একটা 200 টাকার ভাড়া 800 টাকা হয়ে যায়, এই ব্যাপারগুলো আমাদের প্ল্যাটফর্মে থাকছে না। আচ্ছা, আমাদের প্ল্যাটফর্মে থাকবে নর্মাল যে রেন্টটা আছে। সাপোজ ইফ ইউ ট্রাভেল ফর 5 কিলোমিটার্স, ইউ উইল বি প্লেইং ফর 5 কিলোমিটার্স ফেয়ার, যেটা নর্মাল ক্যাবের ফেয়ার আছে। এটাই হচ্ছে আমাদের মেইন ইউএসপি। এছাড়াও অ্যাজ আ লোকাল কম্পিটিটর, আমরা যেহেতু মার্কেট আরও ভালো চিনি, আমরা লোকালি ভালো চিনি, তো সেই হিসেবে অনেক ফ্যাসিলিটিস দেওয়া হবে। অনেক কিছু কোম্পানি সিআরএসএস প্রোগ্রাম অনুযায়ী অনেক ভালো ভালো অপশনস থাকবে। প্লাস ডেফিনেটলি আমরা যেহেতু লোকাল সার্ভিস প্রোভাইডার, আমাদের টেলার মেড সার্ভিসগুলো থাকবে, যেগুলো অন্য কোনো অপারেটার হয়তো দিতে পারবে। এত 2014-র পরে 2017 আছে, তো এই যে 3 বছরের জার্নি, ঠিক আছে, এবং 3 বছরে অ্যাজ এ স্টার্ট আপ কোম্পানি যথেষ্ট সাকসেসফুলি আপনি রান করছেন, তো সেখানে আপনার নিশ্চয়ই এটা তো খুব একটা ইজি গোয়িং হয়নি বা স্মুথ হয়নি আপনার জার্নিটা। তো সেই জার্নিটা একটুখানি বলুন যে কোথায় আপনার অসুবিধা হয়েছে, মানে কি কি প্রবলেমস আপনি ফেস করেছেন। কারণ অনেক আছে যারা হয়তো স্টার্ট আপ হিসেবে শুরু করতেই পারে, মেবি এই ফিল্ডে না অন্য কোনো ফিল্ডে, তো তারাও একটা মোটামুটি একটা প্রায়র এক্সপিরিয়েন্স তাদেরও হয়ে যেতে পারে। যে কোনো স্টার্ট আপ স্টার্ট করতে গেলে তো অনেক অবজেকশনস, অনেক টাইপের হার্ডেলস তো আছে। আমাদেরও এসছে, নো ডাউট, থ্রু আউট দ্য সিস্টেম, থ্রু দ্য কমপ্লায়েন্স পার্ট, পেপার ওয়ার্কআউট। কিছু জিনিস আছে যেগুলো আমাদের হয়তো সেরকমভাবে এফেক্ট করেনি, যেগুলো উই আর লোকাল, আর আগে থেকেই যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে আছি। যেমন কিছু ড্রাইভার্স ইস্যুস, ড্রাইভার্স প্রবলেম, যাদেরকে অ্যারেঞ্জ করা, তাদেরকে ট্রেন করা,
সবাই জানে যে কোনো বড় স্টার্ট আপ বা কোনো বড় ইন্ডাস্ট্রি জেনারেলি কোনো বাঙালি করতে পারে না, এটাই হচ্ছে সব থেকে বড় হার্ট। ঠিক আছে, তো সেই জিনিসগুলোকেই লাস্টে যখন আস্তে আস্তে মেকআপ করে করে জিনিসগুলোকে আনা হয়েছে, সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার আপ হয়ে গেছে। বাট এগুলোই জেনারেল ইস্যুস থাকে যে কোনো বাঙালি যদি এখন ব্যবসা করতে যায় তাকে একটু ব্রড মাইন্ডেড, মানে ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক আমার বাড়ি নাথিং এলস। আমরা সেটাই করেছি, আমরা মানে বাঙালি স্টার্ট আপ ঠিক আছে, বাট সব কিছুই থিঙ্কিংটা একটু নন বেঙ্গলি স্টাইলেই হয়েছে, যার জন্য আজকে এই জায়গায় আসা। নাহলে কোনো বাঙালি স্টাইলে যদি ভাবনা চিন্তা থাকে তাহলে হয়তো কেউই আসতে পারে না। কারণ সবসময় বাঙালিরা একটু কনজারভেটিভ ভাবে, সবসময় রিস্ক টেকিং ব্যাপারগুলো না নেবো না, এটা হলে এটা হতে পারে, বাট উই হ্যাভ টেক লটস অফ রিস্ক টুডে। আমরা রিস্ক নিয়েছি, সেটা রেজাল্ট চিন্তা করি, রেজাল্টটা পেয়েছি, বাট সেটা একটা কোনো মধ্যবিত্ত বাঙালি ঘরের লোকজন নিতে পারে না। ইউ হ্যাভ টু টেক আ রিস্ক। যদি তুমি ব্যবসা করতে হয় তোমাকে রিস্ক তো নিতেই হবে, অর এলস যাও তুমি 5টা 6টা সকাল 10টা 5টার ডিউটি করো। ইফ ইউ আর কামিং ইন দ্য ইন্ডাস্ট্রি দেন ইউ হ্যাভ টু টেক আ রিস্ক। না, আরেকটা যেটা আমার জানার যেটা হলো যে কোনো স্টার্টআপের ক্ষেত্রে ফিনান্সটা ভীষণ বড় একটা ইস্যু। তো সেই ইস্যুটা আপনাদের ক্ষেত্রে কি, মানে আপনার ফিনান্স আমাদেরও ইস্যুস ছিল, বাট touchwood we have arranged angel fundings as well as partners funding from the market. We have arranged lots of investors, private investors যারা কোম্পানিকে স্টার্টআপ এর টাইমে ইনভেস্ট করেছে, সে যেরকম যার যার টিকিট সাইজ সেগুলো ইনভেস্ট এসছে, সেটা দিয়ে আজকে কোম্পানি জায়গায় দাঁড়িয়ে আছে। আর থ্রু আউট দ্য গভর্নমেন্ট সেরকমভাবে কোনো স্টার্টআপের জন্য এখনো অব্দি হেল্প এখনো আমরা তো পাইনি, বাট সেরকম কোনো প্রোগ্রামও নেই স্টেট গভর্নমেন্টের তরফ থেকে। যদি থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো। অন্য অন্য স্টেটে আছে, যে কোনো স্টার্টআপ হলেই স্টেট গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন দিলে দে হেল্প আস, সেটা আমাদের এখানে নেই। আমাদের এখানে আরও মেন প্রবলেম হবে স্টার্টআপের জন্য, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে জায়গায় জায়গায় ব্লকেজ। তোমাকে ক্লাইম করতে হবে, স্নেক্স বাইটসের মতন ক্লাইম করতে হবে, লুডোর মতো, মানে জায়গায় জায়গায় ব্লকেজ থাকে। যে জিনিসটা সোজা রাস্তায় হওয়া উচিত সেই জিনিসটা অনেক জায়গায় জায়গায় অবস্ট্রাগলস আছে। এগুলো যদি না থাকে, এগুলো যদি ইজি হয়ে যায়, তো আমার মনে হয় আমাদের বাংলা থেকে প্রচুর এরকম ভালো ভালো ঘর থেকে বা ভালো ভালো আইডিয়াস নিয়ে অনেক ছেলে পুলে উঠে আসবে। আমাদের এখানে ট্যালেন্ট নেই তা তো না, ট্যালেন্ট প্রচুর আছে, বাট তারা এত করতে পারে না, নাহলে বাইরে গিয়ে কোথাও করে। সেটা বাইরে গিয়ে করলে বাইরের স্টেট বা বাইরের কান্ট্রি সেটার ইয়েটা করবে, লাভটা করবে, আমরা কিছু বুঝতে পারি না। এগুলোই মেন ইস্যুস থাকে আর কিছু। স্টেট গভর্নমেন্ট থেকে মানে আপনাদের এই বিজনেসের জন্য স্টেট গভর্নমেন্টের কোনো রকম ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা আছে কি, বা স্টার্টআপের জন্য স্টেট গভর্নমেন্টের আলাদা করে কোনো প্ল্যানিং? স্টার্টআপের জন্য বলতে গেলে স্টেট গভর্নমেন্টের ট্রান্সপোর্টের উপরে তো অনেকটাই নজর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনেক প্রকল্প চালু করেছে, তার সাথে সাথে ট্রান্সপোর্ট রিলেটেড অনেকগুলোই সাকসেসফুল সাবসিডিজ আছে, যেটা গত 3 বছর ধরে চলছে, যেটা গতিধারা। প্রচুর বেকারত্ব, যাদেরকে 1 লাখ টাকা সাবসিডি দেওয়া হয় গাড়ি পারচেস করার জন্য, দ্যাট পারসন হ্যাভ নট টু হ্যাভ টু রিফান্ড দ্য অ্যামাউন্ট অলসো। এটা খুব একটা ভালো উদ্যোগ, সাকসেসফুল এখনো অবধি আছে, গত 3 বছর ধরে চলছে। আমাদেরও এখানে প্রচুর এরকম আছে যারা গাড়ি ওই নামিয়েছে স্টেট গভর্নমেন্টের থ্রু দিয়ে। এছাড়া আমার মনে হয় যে জেলা ডিস্ট্রিক্ট সব জায়গা দিয়ে এই গতিধারাটা তো চলছে, বা আরও অনেক প্রকল্প আছে এগুলো রিগার্ডিং ট্রান্সপোর্ট সাকসেসফুল হয়েছে। এছাড়া আমার মনে হয় যে একটু যদি অ্যাপার্ট ফ্রম দিস সিস্টেমটাকে আরেকটু যদি ইজি করা হয়, তাহলে আমার মনে হয় যে যারা আজকে চাকরি বাকরি পেপার ওয়ার্কটাকে একটু ইজি করা হয়, একটু টেকনিক্যালি একটু সাউন্ডস গুড, মানে আজকে যেগুলো পেপার হাতে কলমে হচ্ছে ব্যাপারগুলো একটুখানি যদি সিস্টেম্যাটিক হয়, একটু অনলাইনে হয়, তো নো ডাউট অনলাইনে অনেক আগে থেকে অনেক জিনিস হচ্ছে। তো এগুলো হলে কি হবে, তাহলে আরও বেশি ক্লিন হবে, আরও বেশি ইজি হবে, একটু
একটা গতিধারা আগে যেমন ছিল লটারি ব্যাপার, একটা ছেলে ভাবতো লটারি পাবো কি পাবো না, আজ থেকে 3 বছর আগে। কিন্তু এখন জিনিসটা অনেক ক্লিয়ার হয়েছে, এখন অনেকেই এগিয়ে আসছে, আমাদের তরফ দিয়ে অনেকেই অ্যাপ্লিকেশন ফেলেছে, তারাও পেয়েওছে। তো এগুলো একটা ভালো ধরা প্রসেসটা কি খুব ইজি, মানে পাওয়া যেতে পারে একটা পাওয়া young যাচ্ছে, তো অনেক ছেলে- ছেলেই পাচ্ছে। কারণ মানে আপনারা তো কলকাতায় রয়েছেন, ধরুন গ্রামে গঞ্জে প্রচুর ছেলে মেয়ে রয়েছে যাদের হয়তো এটা দরকার পড়লে পড়তেও পারে। হ্যাঁ, এবার তাদের জন্য ক্ষেত্রে আমাদের কতটা- প্ল্যাটফর্মটা ইজিয়েস্ট ওয়ে, কারণ হচ্ছে যে আজকে গ্রামে গঞ্জে যারা গাড়ি নামাচ্ছে বা যে ছেলেরা যদি কেউ বলে যে আমি একটা গাড়ি নামাবো, সে ওখানে গাড়িটা নামিয়ে কি করবে সেখানে যদি চালানোর জায়গা না থাকে। আজকে কলকাতায় যে গাড়ি নামাচ্ছে সে তো এখানে চালিয়ে ফেলবে, কিন্তু গ্রামে গঞ্জে নামিয়ে কি করবে? কিন্তু গ্রামে গঞ্জে এই সাবসিডিটা অ্যাভেলেবেল। তো সেই জায়গায় আমরা ওটাই চেষ্টা করছি যে আমরা যখন জেলা ওয়াইজ আমাদের সার্ভিসগুলোকে চালু করার ব্যবস্থা করবো, তাহলে ওখানকার যে বেকারত্ব ছেলে যুবকরা আছে তারা যখন গাড়িটা নামাবে তারা আমাদের প্ল্যাটফর্মে চালানোর একটা সুযোগ পাবে, তাহলে ইনকাম প্যারামিটারটাও ঠিক থাকবে। যে একটা জিনিস ফ্রিতে দিয়ে দিলাম, দেওয়ার পরে তো এটা দিয়ে ইনকাম করার জন্য, যদি সেটার প্ল্যাটফর্মই না রেডি করে দিই তাহলে কী করে হবে? তো সেই থিঙ্কিংয়েই আমরা জেনারেলি জেলা ফেলা ডিস্ট্রিক্টেও আমরা আমাদের সার্ভিসগুলো চালু করি। আর গভর্নমেন্টের তরফ থেকে নো ডাউট ভালো তো ইয়ে রয়েছেই, যারা চাকরি বাকরি পাচ্ছে না তাদের জন্য গাড়ির কনসেপ্ট এসে গুড কনসেপ্ট। এবার আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা আলোচনা করব। আপনি কতক্ষণ আপনার বাড়িতে সময় দেন? মানে এখানে তো একটা স্টার্ট আপ কোম্পানি, যেখানে আপনি 2014-তে স্টার্ট করেছেন, 2016-তে একটা জায়গায় আপনি পৌঁছেছেন, তো সেই হিসেবে দেখতে গেলে আপনি বাড়িতে কতক্ষণ সময় দেন? আপনার কিডস, আপনার বাচ্চা, আপনার ওয়াইফ? বাড়িতে যাওয়া হচ্ছে শুধু ডিনার করার জন্য আর ঘুমানোর জন্য। সেটা তো হোটেলে যায় লোকে। হ্যাঁ, ওরকম টাইপের একটা লাইফস্টাইল এখন, যেহেতু নিউ স্টার্ট আপ প্লাস এতগুলো দায়িত্ব, এত লোকের দায়িত্ব। বাড়িতে যাওয়া হচ্ছে রাত 10টার পরে, সকালবেলা 10টার পরে আবার বেরিয়েছে। সো হার্ডলি 10 hours I spend in home. সেটাও তো ঘুমিয়েই থাকে। সেটাই ঘুমিয়ে আর ওইটুকুনি টাইমের মধ্যে। আর এছাড়াও উইকেন্ডসে কিছু প্ল্যান থাকে, কারণ আমাদের এখানে উইকেন্ডসের প্ল্যান হচ্ছে আমরাও সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে আমরা মেনটেন করি অফিসে। তো অন সেকেন্ড স্যাটারডে আমাদের অফিস টোটালি ক্লোজ থাকে, এই যে 2 দিন ছুটি থাকে, ট্রাই টু মুভ আউট অফ ক্যালকাটা। এইগুলি কোথাও যাওয়ার থাকে যে ম্যান্ডেটারি, যে যাতে কোথাও বাড়িতে থাকি। আর এছাড়া অফিসিয়াল আওয়ার্সে এই টাইমটাই মেনটেন হয়, কারণ অ্যাপার্ট ফ্রম দ্যাট এত দায়িত্ব, এত প্রেশার, টাইম না দিলে তো হবে না, সব কিছুই এমপ্লয়ের সামনে হয় না। হয় না। আর এবার আসছি আমাদের একটু ফিউচার প্ল্যান। আপনার ফিউচার প্ল্যান মানে ধরুন আপনি 3 বছরে আজকে যেখানে, মানে জানি না আপনি এক্সপেক্ট করেছিলেন কি না 3 বছরে এখানে আসবেন, তো আসার পরে আপনি আফটার 10 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চাইছেন? দেখো, আমাদের মেন স্ট্রিমলাইন বিজনেস হচ্ছে অ্যাগ্রিগেটার্স ট্রান্সপোর্ট। আমরা কোনো টেকনোলজি প্ল্যাটফর্ম না, আমরা কোনো যে সফটওয়্যারটা তৈরি করে আমরা কোনো ফান্ড রেজিং প্রোগ্রাম হচ্ছে বা কোনো বিক্রি করে দেওয়া, এরকম কিছু নেই। উই আর মেনলি ফ্রম দ্য ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। আমরা ট্রান্সপোর্টেশনের মধ্যে যা যা পসিবিলিটি হবে আমরা সবকটাই করব। ফিউচার এক্সপ্যান্ডেশনের উপরে যদি থাকে, আমরা যত মেট্রো সিটিজ আছে, যত ডিস্ট্রিক্টস ওয়াইজ আছে, আমরা সব কানেক্ট করার ট্রাই করবো, যাতে যেই সুবিধাগুলো জেনারেলি সিটির লোকেরা পায় সেগুলো এখনো অবধি অনেক ডিস্ট্রিক্ট বলো বা ভিতরকার সেমি আরবান সিটি যেগুলো আছে সেগুলো পায় না। তা আমরা তাদেরকেও কানেক্ট করার চেষ্টা করব। মানে যেরকম কলকাতার বাইরে হয়তো দেখা গেল আসানসোল হলো বা শিলিগুড়ি হলো, আচ্ছা, এরা পায় না জেনারেলি সার্ভিসগুলো। কলকাতাতেই মেনলি সব কিছু হয়, বাইরে ডিস্ট্রিক্টগুলো তো পায় না। আমরা ওগুলোকেও প্ল্যান করে রেখেছি, ওগুলোকেও সিস্টেমে রাখবার জন্য, যাতে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এগুলোকে প্ল্যান করি। আর আউট অফ স্টেট যে ক্যালকুলেশন রয়েছে সেগুলো আমরা সব স্টেটেই আমরা অফিস করবো, সব স্টেটেই আমরা প্ল্যান করবো আফটার গেটিং দ্য অ্যাপ্রুভাল ফ্রম গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তারপরে আমরা নিয়ারেস্ট চেন্নাই আছে, হায়দ্রাবাদ আছে, ব্যাঙ্গালোর আছে, ভুবনেশ্বর আছে, রাঁচি আছে, এগুলো আমরা প্ল্যান করে রেখেছি। আচ্ছা, নেক্সট উইদিন দিস ইয়ারের মধ্যেই এগুলো সব স্টার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তো আপনাদের ধরুন মানে প্রচুর ফান্ডিং এর একটা লাগবে, তো আপনারা কি বাইরের কোনো ফান্ডিং এজেন্সি? যখন আস্তে আস্তে কোম্পানি গ্রোথ হবে তখন তো নো ডাউট
ফান্ড রেজিং এখন প্রোগ্রাম থাকে। স্টার্টআপের জন্য আমাদের বেঙ্গল চেম্বার অফ কমার্সেও ওখানেও একটা স্টার্টআপদের হেল্পের একটা হ্যাঁ। ডেস্ক আছে। আমার Plus, যেরকম যা রিকোয়ারমেন্ট থাকবে, উই আর নট প্ল্যানিং ফর এনি ফান্ড রেজিং, বেসিক্যালি উই আর প্ল্যানিং ফর আইপিও নেক্সট কামিং 2020 তে উই আর প্ল্যানিং ফর দ্য আইপিও। আচ্ছা, if we successfully make the IPO hit the market, তো I think তারপর আর আমাদের ফান্ডিং ব্যাপারটা সেরকম কোনো ইউজ থাকবে না। কারণ বম্বে স্টক এক্সচেঞ্জ আপনার বম্বে স্টক, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আচ্ছা, so it's a regular business, genuine business. It's fund raising program is a different matter. ফান্ড রেজিং হয়ে গেল, আমি আজকে 500-600 কোটি টাকা রেজ করলাম একটা সার্টেন অফ স্টেক হোল্ডিং প্যাটার্নের মধ্যে, বাট ইটস নট আ হোয়াট ইউ সে কোনো ফিক্সড কিছু। বাট আমি যদি পাবলিক যখন ইনভলভ হবে, ওভারঅল ইন্ডিয়াতে যখন জিনিসটা বিজনেস হচ্ছে, পাবলিক ইনভলভমেন্ট যদি বাড়ে, আমার মনে হয় তার থেকে বেশি ভালো এটা হবে। পাবলিকের সাথে পাবলিকও গেইন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানিও গেইন হবে। এটা পুরোনো বিজনেস ফর্মুলা। ফান্ড রেজিং তো আজকাল নতুন নতুন স্টার্ট হবে। না, প্রচুর কোম্পানি রয়েছে যারা ফান্ডিং এর জন্য বসে রয়েছে, দেওয়ার জন্য ভালো স্টার্টআপ, ভালো আইডিয়াস ওরা দেওয়ার জন্য বসে রয়েছে। তো তাদেরকে সে অ্যাপ্রোচের কোনো রকম আপনারা চিন্তা ভাবনা করেন? তাদেরকে অ্যাপ্রোচের চিন্তা ভাবনা সেরকমভাবে এখনো করিনি, বাট আফটার স্টেট লেভেল যখন আমরা যাচ্ছি, আরও নেক্সট যে কটা স্টেটে যাবো, উইল ফাইন্ড দেম অ্যাকর্ডিংলি। যেরকম যেরকম রিকোয়ারমেন্ট হবে সেরকমভাবে আমরা প্ল্যান করবো। মানে এক্সেসিভ নিয়ে কিছু থাকার কোনো প্ল্যান নেই, যে দরকার আছে 100 তো নেবো 500, সেরকম কিছু প্ল্যান আপাতত নেই। মানে আমরা এটা বলতেই পারি যে নেক্সট 5 to 8 ইয়ার্সের মধ্যে আমরা আরেকজন বিলিয়নিয়ারকে দেখতেই পারি, যেখানে হয়তো আপনার আমাদের ফোর্বসের যে ইয়েগুলো হয়, ম্যাগাজিন বেরোয়, সেখানে সমস্ত এলেন মিত্তলের নাম থাকে, টাটার নাম থাকে। সেখানে যদি কোনো চ্যাটার্জি, ব্যানার্জি, মিত্র এদের নাম থাকে, তাহলে রয় এদের নাম থাকে, তাহলে ব্যাপারটা অনেকটা মানে আমাদের বাঙালি হিসেবে ব্যাপারটা অনেকটা হেলদি লাগে। অ্যাকচুয়ালি নো ডাউট, এটা তো ছোটবেলা থেকে সবারই স্বপ্ন থাকে, আমারও ছিল, আছে এখন আছে, রাইট। থাকবে। বাঙালিতে এখনো অব্দি একজনকেই দেখেছি, সেটা হচ্ছে মিস্টার সুব্রত রায় সাহারপুর। আফটার দ্যাট চ্যাটার্জি আছে, আরও অনেকেই রয়েছে, বাট রিহন প্যানেলের মধ্যে যদি থাকে সেরকমভাবে বাঙালিতে এখন অব্দি নিজেকে আনে না বা আনতে চায় না বা থাকে না। অবভিয়াসলি আমি তো থাকতে চাই, আসতে তো চাই, তো সবটাই হচ্ছে উপরওয়ালার উপর। যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেন হোপফুলি নেক্সট 8 ইয়ার্সও টাইম হয়তো লাগবে না, তার আগেই হয়তো হয়ে যাবে। আপনি ভগবান বিশ্বাস করেন? 100 বার সবাই করতে হবে।